এর সঙ্গে আমিরে জামাতের যে একটি সাক্ষাৎকার, এটি দেখার পরে আমার মনে হয়েছিল যে একটা কিছু সমস্যা হবে। প্রথমত যে আল জাজিরা বাংলাদেশের ব্যাপারে অতটা ইতিবাচক নয়। ইন জেনারেল অ্যাজ এ হোল, মানে এখানে যেভাবে সন্ত্রাসবাদ হচ্ছে, এখানে যেভাবে ইসলামাইজেশন হচ্ছে, এখানে যেভাবে রাজনীতির নামে দুর্বৃত্তপনা হচ্ছে, এখানে যেভাবে রাজনীতির মধ্যে মিলিটারি ব্যুরোক্রেসি ঢুকে গিয়েছে, এটা আল জাজিরার যে এডিটোরিয়াল টিম, আমার সাংবাদিকতার যতটুকু অভিজ্ঞতা, তারা নীতিগতভাবে অ্যাজ এ হোল এই সমাজটাকে একটি নষ্ট, পচা, অপদার্থ এবং এই সমাজে ভালো কিছু গড়ে ওঠার সম্ভাবনা, এরকম একটা মন মানসিকতা তারা ধারণ করেন। ফলে কি হলো, সেই শেখ হাসিনার জমানা থেকেই আমাদের রাজনীতির যে পচা, দুর্গন্ধ যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো তারা বারবার লাইমলাইটে নিয়ে আসতে চেয়েছেন। আমাদের রাজনীতির, অর্থনীতির, দেশের মানুষের চিন্তা চেতনা এবং ধর্মবর্ণের যে ঐতিহ্যগত ভালো দিক রয়েছে, সেটি আল জাজিরা, বিবিসি, সিএনএন বা পশ্চিমা গণমাধ্যম এর দৃষ্টিতে কখনোই পড়েনি। তো সেক্ষেত্রে আমাদের যারা রাজনীতিবিদ রয়েছেন, তারা কোনো সুকর্ম করার আগে, ভালো কিছু করার আগে এই ধরনের গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দেওয়াটা তাদের জন্য একটা বিরাট ঝুঁকিপূর্ণ বিষয়। 2 নম্বর হলো যে ধরনের গণমাধ্যম বা এই ধরনের গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা পোষণ করেনি এবং কখনোই বাংলাদেশের কোনো ইতিবাচক বিষয় নিয়ে তারা লাইমলাইটে কোনো প্রতিবেদন তৈরি করেনি, তারা ব্র্যান্ডিং করেনি। সেই ধরনের গণমাধ্যমে গিয়ে উপযাচক হয়ে, বা সেই ধরনের গণমাধ্যম যদি উপযাচক হয়ে আপনার সাক্ষাৎকার নিতে আসে, সেই ফাঁদে পা দেওয়াটাই আত্মঘাতী। এখন জয়ের একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে। আপনি স্পষ্ট লক্ষ্য করবেন যে এখানে জয়কে টার্গেট করেই এই কাজগুলো করা হয়েছে। কিন্তু যেহেতু আওয়ামী লীগ এখন ব্যাক ফুটেছে, জয়ের এই সাক্ষাৎকারটি যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, সাক্ষাৎকার তখন যদি প্রচারিত এবং একই কন্টেন্ট, পুরোটাই আওয়ামী লীগের বিরুদ্ধে যেত। তো যেহেতু জয় নির্বাসিত, তার রাজনৈতিক দল ক্ষমতা নেই, ফলে তাদেরকে নিয়ে মানুষের যে অ্যাটেনশন, সেই অ্যাটেনশনটা অনেকটা ইতিবাচক, মানুষ সহানুভূতিশীল। দ্বিতীয়ত, গত 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড, তারপর বিএনপির কর্মকাণ্ড, জামাতের কর্মকাণ্ড, তার দ্বারা যারা ভীষণ রকম অসন্তুষ্ট, সেই অসন্তুষ্ট মানুষগুলো জয়ের এই সাক্ষাৎকারের ইতিবাচক দিকগুলো খোঁজার চেষ্টা করেছে। অনেকে তার স্মার্টনেস, অনেকে তার পোশাক, ড্রেস কোড, তার ইংরেজি বলার ধরন, প্রকৃতি, সব কিছুর ইতিবাচক যে দিক, এটি প্রচার করেছে। আর নেতিবাচক দিকগুলো কেউ যাকে বলা হয় সামনে আনেনি। এই যে সাংবাদিকতার এবং মানুষের মন মানসিকতার যে দিকটি রয়েছে, এটি জামাত বা বিএনপি অনুধাবন করতে পারেনি। তারা শুধু একটা জিনিস দেখেছে যে কেন আল জাজিরার সঙ্গে জয়ের সাক্ষাৎকার হলো, কাজে আমাকে দিতে হবে। কেন আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকার হলো, কাজে আমাকে আল জাজিরা না হলো টাইম ম্যাগাজিনে দিতে হবে, আল জাজিরার চেয়ে বড় সংগঠনে দিতে হবে। এবং সেটি দিয়ে যেভাবে তারেক রহমান সাহেব ধরা খেয়েছেন, একইভাবে জামাতের আমিরও ধরা খেয়েছেন। এখন জামাতের যারা লোকজন, তারা খুব ফ্লুয়েন্টলি বলতে পারে যে না, ভালো কথা, জামাতের আমির ইংরেজি বলেছেন, জামাতের যে কথা স্পষ্টভাবে তিনি বলেছেন, সব কিছু ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে যেহেতু জামাত এখন লাইমলাইটে আছে, যে বিষয়গুলো খুব সুকৌশলে আল জাজিরা নিয়ে এসেছে, সেই বিষয়গুলো আল জাজিরা শতভাগ সফল, আর জামাত এই বিষয়গুলো আসলে অ্যাভয়েড করতে পারেনি, আর অ্যাভয়েড করা সম্ভবও নয়। যেমন ধরুন, নারী নেতৃত্ব নিয়ে আমি নিজে পার্লামেন্টে নারী নেতৃত্ব নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম 2009 সালে, খুব বিখ্যাত। সেই বক্তব্যটি ওই আমলে ভাইরাল হয়েছিল, আর এখন যদি পার্লামেন্ট চলতো, সারা দুনিয়া সহ এটা ভাইরাল হয়ে যেত 2009 সালে। তো সেখানে নারী নেতৃত্ব সারা দুনিয়াতে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে অনাদিকাল থেকে। তখন যদি সেই মানে আমি খুব তাড়াহুড়ো করে একটা নতুন সংসদ সদস্য হয়েছি, পার্লামেন্টে বলতে গেলে ওটা বোধহয় প্রথম বক্তব্য। তো পার্লামেন্টে প্রথম বক্তব্য দেওয়া এত সহজ নয়। যারা দাঁড়ান জীবনে প্রথম পার্লামেন্টের বক্তব্য দেওয়ার জন্য, তারা বুঝতে পারেন যে ওখানে কতটা কঠিন। তো কাজে আমার বুক দূরে দূরে করে কাঁপছিল, আমার যে প্রস্তুতি ছিল সেটা আমি অনেকটা ভুলে গিয়েছিলাম।
তারপর আশেপাশে মানুষ যেভাবে উত্তেজিত হয়ে পড়েছিল, সেই দৃশ্যের প্রেক্ষিতে আমাকে অনেক কথা নতুন করে সংযোজিত করতে হয়েছিল, যা এখনকার প্রেক্ষাপটে সম্ভব নয়। তো তখন আমি বলেছিলাম যে হাজার হাজার বছর ইতিহাসে নারী নেতৃত্ব কিভাবে এই পৃথিবীকে উন্নয়নের সোপানে নিয়ে এসেছে। রাজনীতির ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে নারীদের নেতৃত্ব দেয়া যাকে বলা হয় প্রাচীন। ধর্মের ক্ষেত্রে নারী কখনো নেতৃত্ব দেয়নি। তো ধর্মের ক্ষেত্রে কখনো নারী নেতৃত্ব দেয়নি, এটা জামাত সুন্দরভাবে বলতে পারেনি। শুধুমাত্র যাকে বলা হয় যে ইসলাম ধর্ম তা নয়, হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান থেকে শুরু করে পৃথিবীর যত বিখ্যাত ধর্ম আছে, কোনো ধর্মে কখনোই নারী শীর্ষ নেতৃত্ব হয়নি। নারীর মধ্যে কোনো নবী আসেনি, তাদের মধ্যে কোনো দেবতা আসেনি। দেবী এসেছে, কিন্তু দেবী এসেছে দেবতার সাবস্টিটিউট হিসেবে। রামায়ণ, মহাভারত থেকে শুরু করে যত রকম যাকে বলা হয় গ্রিক এপিক রয়েছে, সব জায়গাতে নারীকে যে দেবী দেখানো হয়েছে, সেই দেবীর কখনো স্বয়ংসম্পূর্ণ ক্ষমতা ছিল না। দেবতার আশীর্বাদে তারা সেই ক্ষমতা দেখিয়েছে। এই কথা জামাত কখনো বলতে পারেনি। কিন্তু যদি ফেরাউন বলেন, সম্রাজ্ঞী বলেন, যা কিছু বলেন, পৃথিবীর যত ভাইটাল পোস্টগুলো রয়েছে, সব জায়গাতেই নারীরা তাদের যোগ্যতা অনুযায়ী তারা এসেছে। কখনো নিজ যোগ্যতা বলে এসেছে, কখনো স্বামীর, কখনো পিতার পরিচয় এসেছে। তো সেক্ষেত্রে জামাতের রাজনীতিতে যদি আগামীতে এরকম কোনো রমণী, যোগ্যতম রমণী, যারা নেতৃত্বের সকল বাধা অতিক্রম করে যদি জামাতের আমির হতে পারে, হোয়াট ইজ দ্য প্রবলেম? কোনো প্রবলেম নাই। তাকে তো সেই বাধা অতিক্রম করতে পারে। শেখ হাসিনা তো বা বেগম খালেদা জিয়া তো এমনি এমনি শীর্ষ পর্যায়ে পৌঁছেননি। তাদের নেতৃত্বের একটা জায়গা অতিক্রম করতে হয়েছে, আর একটা সংকট মোকাবেলা করতে হয়েছে, ঐক্যের একটা প্রতীক হতে হয়েছে। ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে সেটা প্রযোজ্য, বেনজির ভুট্টোর ক্ষেত্রে সেটা প্রযোজ্য। এমনকি দিল্লি সিংহাসনে সুলতানা রাজিয়া এমনি এমনি আসেননি। হাজার বছর ইতিহাসে দিল্লি কেন কোনো নারী নেতৃত্ব পেল না? কিংবা এখন যে দিল্লিতে প্রেসিডেন্ট পদে নারী আছেন, কেন, কিভাবে হলেন? এই প্রেক্ষাপটগুলো জামাতকে পড়াশোনা করতে হবে। তো জামাত সেই পড়াশোনা যদি করতেন, তাদের সেই ইমানটা যদি বাড়তো, একিনটা বাড়তো, নিজেদের আত্মবিশ্বাস যদি বাড়তো, তো তিনিও বলতে পারতেন যে আগামী দিনে প্রয়োজনে সময় সাপেক্ষে জামাতের আমির হতে পারেন কোনো নারী, বা প্রধানমন্ত্রী হতে পারেন, জামাতের প্রধানমন্ত্রী হতে পারেন নারী প্রধানমন্ত্রী। কিন্তু জামাত কখনোই বাংলাদেশের গ্র্যান্ড মুফতি রূপে কিংবা কখনোই বায়তুল মোকাররমের খতিব রূপে কোনো নারীকে মনোনয়ন দেবে না। দ্যাটস অল। আর জানানো দরকার ছিল না। কিন্তু সেই কথা না বলে তিনি যেভাবে বলেছেন, এবং এটার সুযোগই তার যারা প্রতিপক্ষ তারা নিয়েছে। এখন জামাত নারী নেতৃত্ব মানে না, জামাত নারীদেরকে ঘরে রাখতে চায়, জামাত নারীদেরকে সেই অবগুণ্ঠনধারী বানাতে চায়, জামাত বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায়, জামাত আরও অনেক কিছু করতে চায়। তারা দেশের যে পুরো কর্মশক্তি 50% নারী, তাদেরকে সেই তালেবানি কায়দায় ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলতে চায়, আর শরিয়া পুলিশ দিয়ে ইরানের কায়দায় তাদেরকে চাবুক মারতে চায়। এই যে বক্তব্যগুলো, এর ফলে কি হলো, ভোটের ময়দানে, রাজনীতির ময়দানে এটা আরও দারুণ নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। ইন এডিশন, আমাদের যে সমস্ত ছেলেরা বিয়ে করেনি, সারাক্ষণ প্রেমিকের পিছনে ঘুরে, এবং এক একজনের দেখা গেল যে অনেক নারী আছে যাদের একাধিক বয়ফ্রেন্ড আছে, অনেক যাকে বলা হয় পুরুষ রয়েছে বা ছেলে রয়েছে যাদের একাধিক গার্লফ্রেন্ড রয়েছে। তো এক্ষেত্রে সেই যারা নারী, যারা প্রেম করেন, বলেন তো কে না প্রেম করেন? এখন যারা প্রেম করেন তাদের পার্সেন্টেজ কত এই সমাজে? সেটা পরকীয়া প্রেম বলেন, বিয়ে পরবর্তী, কিংবা বৈধ প্রেম বলেন, সেটা ইসলামিক প্রেম বলেন, সুন্নাহ ভিত্তিক প্রেম বলেন, হালাল প্রেম বলেন, হারাম প্রেম বলেন, হোয়াট এভার মেবি, সেক্ষেত্রে এই যে নারী যে গোষ্ঠী রয়েছেন, যারা অনেকে হয়তো এ যুগে নেকাব পরে ইসলামী শরিয়া করে তার যে প্রেমের কথা আবেদন নিবেদন শালীন ভাষায় চিঠি লিখে তার প্রেমিককে জানান, তো তারাও কিন্তু এই সময়টাতে জামাত সম্পর্কে যে ধরনের প্রচার হচ্ছে, প্রোপাগান্ডা হচ্ছে, সেই প্রচার এবং প্রোপাগান্ডা তারা ব্যবহার করে তার যারা পুরুষ প্রেমিক প্রবর রয়েছেন, সেই পুরুষ প্রেমিক প্রবর, আমি এখানে বললাম যে আমাদের এই সমাজটা কিন্তু এখন সেক্সুয়াল ক্ষেত্রে মাল্টি ডাইভার্স হয়ে গেছে, প্রচুর সমকামী আছে আমাদের এই সমাজে। জামাত যত কথাই বলুক না কেন, এই সমকামীদের ব্যাপারে তাদের স্পষ্ট কথা বলতে হবে, হোয়াট এভার মেবি, মানে বিশাল সংখ্যক সমকামী রয়েছে।
এই সমকামীর সঙ্গে সঙ্গে আবার লেসবিয়ান রয়েছে, অনেক নারী রয়েছে যারা তাদের যে শয্যা সঙ্গিনী হিসেবে তারা পুরুষের পরিবর্তে নারীকে বেছে নিয়েছে। অনেকে পারভার্টেড রয়েছে, শত শত লক্ষ লক্ষ, শত শত নয়, হাজার হাজার নয়, লাখ লাখ পারভার্টেড রয়েছে ইউরোপ আমেরিকার মতো এই সমাজে হচ্ছে, যারা সীসা খাচ্ছে, ড্যান্স করছে, মদ খাচ্ছে, একসাথে গিয়ে তারা সেই বউ অদল বদল করছে। এই জিনিসগুলো বুঝতে হবে, এদের একটা করে ভোট আছে। এরপর আমাদের সমাজে তৃতীয় লিঙ্গ রয়েছে এবং তৃতীয় লিঙ্গ কেন্দ্রিক একটা গ্রুপ রয়েছে যেটা মানে এই অশ্লীলতার চরম পর্যায়ে। কাজে এখানে সব ব্যাপারে দেবতাগিরি দেখালে রাজনীতি হবে না, সব ব্যাপারে কথা বলতে গেলে বিপত্তি বাড়বে। দেশের ট্র্যাডিশন, মন মানসিকতা, চিন্তা চেতনা একত্র করে তাকে এই কথা বলতে হবে। পৃথিবীর সবচাইতে মানে গত 100 বছরের প্রশংসিত যে কজন রাজনীতিবিদ রয়েছেন তার মধ্যে বারাক ওবামা প্রধানতম। এই বারাক ওবামাকে সমকামিতার বিলে স্বাক্ষর করতে হয়েছিল চোখের পানি ফেলে। এটাই রাজনীতি। তো সেই জায়গাগুলো জামাত এখনো স্পর্শ করতে পারেনি। জামাতের যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের যে গবেষণা সেল, সেই গবেষণা সেল আবুল আলা মওদুদি পর্যন্ত রয়ে গেছে। তাদের এই গবেষণা সেল মানে তারা যাকে আল্লামা বলেন, আল্লামা হযরত গোলাম আজম রহিম আল্লাহ, তার যে ছোট ছোট চটি বই রয়েছে, সেই চটি বইয়ের মধ্যে, চটি বললাম না, মানে ছোট ছোট ওনার কতগুলো বুকলেট রয়েছে। উনি বড় কোনো বই রচনা করেছেন বলে আমার জানা নেই। জামাতের বেশ কয়েকজন আমার সাথে দেখা করতে সেরকম কিছু ছোট বই দিয়ে গেছেন। তো ওই বইগুলোর মধ্যে জামাতের যারা লোকজন তাদের জ্ঞান সীমিত রেখেছে, কিন্তু এর বাইরে যে বিশাল একটা ইসলামী জুরিসপ্রুডেন্ট রয়েছে, আল রাজির যে বিখ্যাত গ্রন্থ রয়েছে, ইবনে সিনার যে দার্শনিকতা রয়েছে, জাবির আল হায়ানের যে দার্শনিকতা রয়েছে, যেটি তাদের জামানাতে অন ইসলামিক বলা হতো, তাদের জামানাতে কুফরি মতবাদ বলা হতো। এমনকি ইমাম বুখারীর যে অনেকগুলো হাদিস রয়েছে যেগুলো ওই সময়টাতে তাকে পাগল বানিয়ে ফেলেছিল। তিনি অনেক দেশ থেকে বহিষ্কৃত হয়েছিলেন এবং তার নিজের দেশে তিনি ঢুকতে পারেননি এবং সারাটা জীবন শেষ বয়সে তিনি অপমানিত, লাঞ্ছিত এবং কষ্ট পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহে। তো ইসলামের এই বিষয়গুলো তাকে বুঝতে হবে যে এখন 500 বছর পরে, 1000 বছর পরে আমরা যাদেরকে শ্রদ্ধা করছি তারাও কিন্তু তাদের জামানাতে নিদারুণভাবে নিন্দিত ছিলেন। তো এরকম এই যে আমরা এখন ইবনে কাসিরের তাফসির ইবনে কাসির পড়ি, আল বিদায়া ওয়ান নিহায়া পড়ি, এমনকি জামাত বিরোধী যে সকল শক্তি রয়েছে তারাও কিন্তু তাফসিরে ইবনে কাসির এখান থেকে উদ্ধৃতি দেন, কিংবা তাফসিরে কাবির, সেই তাফসির বিখ্যাত তাফসিরে কাবির। তো তাকেও যে তার স্বগোত্রের লোকজন যারা আছেন তারা মানে সমালোচনা করতেন, ঘৃণা করতেন, এটা কল্পনা করা যায়? ইমাম আল রাজিকে, তাফসির কবিরের লেখক, কিংবা ফাঁসি চেয়ে, মৃত্যুদণ্ড চেয়ে, প্রকাশ্যে পাথর মারার মানে ফতোয়া দিয়ে কবি নজরুলের বিরুদ্ধে যে কলকাতাতে অন্যান্য শহরে মুসলমানরা মিছিল করেছিল, এটা কয়জন জানেন? আমরা তো এখন তাকে মানে তার একটা গজল শুনে পাগল হয়ে যাই। তো যে এনিওয়ে, এখন এই জামাতকে এই জিনিসগুলো, রাজনীতি, কবিতা, সংস্কৃতি, এই জিনিসগুলো আরও অধ্যয়ন করতে হবে। আর সেগুলো করার পরে জামাতের যদি একটা গ্র্যান্ড সাকসেস থাকে, জামাতের এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সাকসেস নেই। তারা মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে ধর্মের ভিত্তিতে একটি ইনসাফ ভিত্তিক শাসন কায়েম করার জন্য। তারা নিজেরা ব্যক্তিগত জীবনে অনেকে ভালো মানুষ বলে সমাজে একটা পরিচয় দিতে পেরেছে, কিন্তু এই ভালো মানুষগুলো কোনো পদ পদবিতে পৌঁছে, বড় কোনো পদ পদবিতে পৌঁছে ভালো কিছু কাজকর্ম করতে পেরেছে কোনো রকম নাই। আপনি ধরুন আমিরে জামাত ছিলেন যখন মতিউর রহমান নিজামী, তিনি ব্যক্তিগতভাবে সৎ ছিলেন, ভালো কথা, কিন্তু তার মন্ত্রণালয়ের অধীনিত সেই যে 10টা কসরো মামলার যে মূল এভিডেন্স, সেটা হলো তার মন্ত্রণালয়ের অধীন, শিল্প মন্ত্রণালয়ের অধীন কর্ণফুলী ফার্টিলাইজারের যে টার্মিনাল চট্টগ্রাম বন্দরের উল্টো দিকে, সেই টার্মিনালে এই অস্ত্রগুলো খালাস হয়েছিল। তিনি অস্বীকার করতে পারবেন এই মামলায় কি তিনি ভাসেননি? কিংবা আলী হাসান মুজাহিদি, তার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বিএনপি যে সকল সিদ্ধান্তগুলো তাকে বাস্তবায়িত করতে হয়েছে, তিনি কি বলতে পারবেন যে আমি জিহাদ করেছিলাম, আমি মেনে নিইনি, আমি পদত্যাগ করেছি? করেননি। তিনি ব্যক্তিগতভাবে ঘুষ খাননি, এটা হলো তার ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু যারা মুজাহিদ, যারা বিপ্লবী, তারা সমাজে পরিবর্তন আনেন, নজির স্থাপন করেন। জামাত কি এরশাদ জামানাতে কোনো নজির স্থাপন করতে পেরেছে? শেখ হাসিনার সঙ্গে তারা কি নেগোসিয়েশন করেননি? এরশাদের সঙ্গে স্বৈরাচার নেগোসিয়েশন করেননি?
এরশাদের সঙ্গে বন্ধুত্ব করেননি? তারা কি ইয়াহিয়া খান, তারপরে টিক্কা খান, তাদের সঙ্গে নেগোসিয়েশন করেননি? অন্যায়ের তারা অ্যালাইড হননি? তারা কি পাকিস্তান জমানাতে তারা সেই পাকিস্তান সরকারের প্রথমে অ্যালাইড, তারপরে তারা শত্রু হননি? তারা কি পাকিস্তানের সৃষ্টি বিরোধিতা করেননি? বাংলাদেশ সৃষ্টি বিরোধিতা করেননি? তো মানে ইতিহাস কি বলে? জিরো। তারা সৌদি আরবে এরকম 100 বছর যাবৎ রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। এখন সৌদি আরব ধরে ধরে, মানে বর্তমান মোহাম্মদ বিন সালমান ধরে ধরে জামাতের যারা পন্থী তাদের দেশে রয়েছে তাদেরকে জেলে পড়ছে। এবং এই যে জামাতের যে মতবাদ, সৌদি আরবে যে মতবাদটি রয়েছে, রাজনৈতিক মতবাদ, এই মতবাদটিকে মানে সৌদি সরকার রীতিমতো গর্হিত অপরাধ মনে করে। তারা ইখওয়ানে মুসলিমিন, মুসলিম ব্রাদারহুডের কোনো কার্যক্রম সৌদি আরবে চালাতে দেয় না। এমনকি তুরস্কের একই পার্টি সেই মতাদর্শের, তাদেরকে সৌদি আরবে কোনো কর্মকাণ্ড করতে দেয় না। এবং এই রাষ্ট্রগুলোর সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভালো না। তো বোঝার চেষ্টা করুন যে জামাতি মতবাদ মানে ওহাবি মতবাদ, সেই মতবাদের উপর একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। সেই রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর প্রায় অলমোস্ট 300 ইয়ার্স পর, 250 বছর পর, এখন সৌদি আরব বলছে যে না, এটা আমাদেরকে শেষ করে দিয়েছে। এই মতবাদ আমাদেরকে সারা পৃথিবী থেকে আলাদা করে দিয়েছে। আমরা সুন্নিয়তে ফিরতে চাই। এই যে থিওলজি, এই যে টার্মিনোলজি, এই টার্মিনোলজি সম্পর্কে জামাতকে আরও অনেক কিছু জানতে হবে। তারপরে যদি তারা কোনোদিন সরকার গঠন করে 5টা বছর, তারা যদি বলে যে না, আমরা সরকার গঠন করে এই দেখো হযরত উমরের মতো একটা লিগেসি তৈরি করেছি। উমর ইবনুল হাফসুন, আপনারা জানেন উমর ইবনুল হাফসুনকে? সেই উমর ইবনুল হাফসুনের মতো আমরা একটি ইতিহাস রচনা করেছি। আমরা খলিফা দ্বিতীয় উমর ইবনে আব্দুল আজিজ, তার মতো করে একটি লিগেসি তৈরি করেছি। আওরঙ্গজেবের মতো একটি লিগেসি তৈরি করেছি। তখন তার আল জাজিরাকে ডেকে বলতে পারে আসো, আমাদের সাক্ষাৎকার নাও। আমরা সালাউদ্দিন আইয়ুবের মতো, সালাউদ্দিন আইয়ুবী একজন কুর্দি ছিলেন। মুসলমানরা নীতিগতভাবে কুর্দিদেরকে পছন্দ করে না, কিন্তু তার বীরত্ব এমন একটা লিগেসি তৈরি করেছে, সারা পৃথিবীর সমস্ত মুসলমান সেই সালাউদ্দিন আইয়ুবীর পতাকা তলে তারা সমবেত হয়েছে। আবার কুতুবউদ্দিন বাইবার্স বা সুলতান কুতুস, মামলুক সম্রাট, দুজনই মামলুক, একজন সিরিয়াতে আর একজন মিশরে। তো তারা যখন হালাকু খানের সেনাপতির বিরুদ্ধে বা হালাকু খানের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরেছিল, সারা মুসলিম জাহান তাদের অস্ত্রের নিচে যাকে বলে মাথা নত করে আনুগত্য দেখিয়েছিল এবং যুদ্ধ করেছিল। এবং তারা কেউ বলেনি যে আমরা দাস বংশের অধীনতা করতে পারবো না। তারা ওইভাবে তাদের লিগেসিটা প্রতিষ্ঠা করেছিল সুলতান বাইবার্স, রুকনুদ্দিন বাইবার্স, মামলুক সুলতান। তো জামাতকেও ঠিক একইভাবে যদি জামাত সেই লিগেসি তৈরি করতে পারে, তাহলে চরমোনাই থেকে শুরু করে আটরশি থেকে শুরু করে বাংলাদেশের প্রভাবশালী দরবার যেগুলো রয়েছে সব জামাতকে সমর্থন দেবে। সেটা তৈরি করার আগে, লিগেসি তৈরি করার আগে জামাত যতই স্বপ্ন দেখাক, সেই স্বপ্ন তো সেই যে সবাই দেখাচ্ছে, কুয়াকাটা মানে দেখাচ্ছে, একজন পীর আছেন না, কুয়াকাটার পীর, সে দেখাচ্ছে, আরেকজন পীর আছে আব্বাসি, সেও দেখাচ্ছে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আব্বাসি অ্যান্ড কুয়াকাটা অ্যান্ড যাকে বলা হয় জামাতে আমিরে জামাত? কোনো ডিফারেন্স নেই, বিকজ পুরোটাই এখন কল্পনার জগতে আছে। তারা তাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে সফলতা দেখাতে পারেননি। আর সেই সফলতা না দেখিয়ে এরকম একটা আল জাজিরার মতো একটা প্রতিষ্ঠানে সাক্ষাৎকার দেওয়া আমি হলে অন্তত দিতাম না। মহান আল্লাহ। আজকে যে শিরোনামটি নিয়ে আলোচনা করব, এটি মূলত কয়েকদিন আগের ঘটনা। তো এই বিষয়টি নিয়ে চিন্তা করছিলাম যে একটু আলাপ আলোচনা করা দরকার, যে হঠাৎ করে শেখ হাসিনার সঙ্গে লন্ডনে যারা কর্মরত প্রবাসী বাংলাদেশি এবং লন্ডনে যারা আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের বড় বড় নেতা, তাদের মধ্যে যাদের নেতৃত্বের পর্যায়ে রয়েছেন এরকম 8 জন কিংবা 10 জন শীর্ষ আওয়ামী লীগ নেতা, এর মধ্যে চট্টগ্রামের সিলেটের যিনি সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন তিনি সহ অনেকেই, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ, যুবলীগের এক নেতা সহ, বললাম যে 8 জন বা 10 জন, তারা লন্ডন থেকে উড়ে গিয়ে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। শেখ হাসিনার সঙ্গে এইভাবে ফরমালি সরাসরি দেখা করার ঘটনা এই প্রথম, যেটি আন্তর্জাতিক মিডিয়াতে এসেছে, আমাদের স্থানীয় মিডিয়াতে এসেছে, আর সামাজিক মাধ্যমে তোলপাড় পড়েছে। তো কলকাতাতে যারা আছেন তাদের সঙ্গে শেখ হাসিনার নিয়মিত যোগাযোগ হয়, তারা অহরহ তার সঙ্গে দেখা করেন, কিন্তু এগুলো কখনোই সংবাদ শিরোনাম হয় না। তারপর সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, তারাও তার সঙ্গে দেখা করেন,
শেখ রেহানাও তার সঙ্গে দেখা করেন, হয়তো শেখ রেহানা পরিবারের আরও অনেকেই শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। ওয়াদুল কাদের সঙ্গে হয়তো দেখা হয়েছে, জাহাঙ্গীর কবির নানক, এদের সঙ্গে তো অহরহ দেখা হয়, কিন্তু এগুলো মিডিয়াতে আসে না। এই ঘটনাটি, অর্থাৎ লন্ডন থেকে যে সকল নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন, এটা ঘটা করে মানে পেপারে আসলো কেন? আর এই সময়টাতে লন্ডন আওয়ামী লীগের নেতৃবৃন্দ কেন তার সঙ্গে আসলেন? কেন লন্ডনের বিপরীতে নিউ ইয়র্ক আওয়ামী লীগ, তারা সেটা তো আরও শক্তিশালী, তারা কেন এলো না? কিংবা ধরুন জার্মানির বা অল ইউরোপীয়, যেটা অল ইউরোপীয় আওয়ামী লীগ রয়েছে, তারা কেন গেলেন না? কেবলমাত্র লন্ডনের যারা আছেন, ইউকের যারা আছেন, তারা কেন গেলেন? এটাই আলোচনা দাবি রাখে, এবং এটা আমাদের রাজনীতির একটা টার্নিং পয়েন্ট। ইলেকশন যদি হয়, নির্বাচন যদি হয়, এবং সেই নির্বাচনে যদি সবাই ভোট দিতে পারে, আওয়ামী লীগের যারা প্রার্থী, না আওয়ামী লীগের যারা ভোটার, তারা কোন প্রার্থীকে ভোট দেবেন সেই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আওয়ামী লীগ পৌঁছেছে কিনা তারা এই সফরের মাধ্যমে নির্ধারিত হয়ে গেছে। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করব, কিন্তু আলোচনা একটু দেরি হয়ে গেল এই কারণে যে এরই মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। তারেক রহমান সাহেবকে অকথ্য ভাষায় গালাগালি করা হলো গুরুত্বপূর্ণ জায়গা থেকে। আবার আমিরে জামাত, তার একটি টুইট বার্তা বা এক্স হ্যান্ডেলে তার একটি বার্তা, এটি নিয়ে সারা বাংলাদেশ উত্তাল। এরপরে আল জাজিরাতে তিনি সাক্ষাৎকার দিলেন। বিভিন্ন বিষয় নিয়ে এতগুলো ঘটনা ঘটতে থাকলো একটার পর একটা। সেই ঘটনাগুলো একেবারে হট, এবং এগুলো রাজনীতির বাক পরিবর্তন করবে না, কিন্তু সমাজে যথেষ্ট উত্তেজনা তৈরি করেছে এবং নির্বাচনের পথে যথেষ্ট বাধা সৃষ্টি করবে। ফলে ওই প্রসঙ্গগুলো এনে ভিডিও বানাতে গিয়ে এই যে মূল লাইমলাইটে আসা একটি গুরুত্বপূর্ণ বৈঠক, যেটি কিনে রাজনীতির কোর্স অফ অ্যাকশন পাল্টে দিবে, তো সেটা নিয়ে আলোচনা করতে একটু দেরি হয়ে গেল। আমি মনে করি যে শেখ হাসিনার সঙ্গে লন্ডনে যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন, তাদের যে সাক্ষাৎ, এই সাক্ষাতের পেছনে জামাতের একটা ভূমিকা আছে আমি মনে করি। কেন? আপনারা জানেন যে বাংলাদেশে জামাতের যে ভূমিকা, বা বাংলাদেশে জামাতের যে শক্তিশালী সাংগঠনিক ক্ষমতা এবং বুনিয়াদ, এটি সংখ্যার বিচারে অনেক বড়। কিন্তু যদি আপনি তাদের কৌশলগত পুঁজির বলেন, ফান্ডামেন্টাল স্ট্রাকচার বলেন, বেসিক স্ট্রাকচার বলেন, গবেষণা সেল বলেন, এবং আশ্রয় সাহারা বলেন, ওটি লন্ডন। জামাতের যখন খুব খারাপ অবস্থায় গেছে, ঠিক সেই সময়টাতে জামাত তাদের তাবলিগি কর্মকাণ্ড, গবেষণা কর্মকাণ্ড সব কিছু তারা লন্ডন থেকে তারা পরিচালনা করেছে। আপনাদের অনেকের হয়তো মনে আছে, হাফিজ মুনির উদ্দিন ইস্ট লন্ডন মসজিদের খতিব ছিলেন, এবং লন্ডনে যারা থাকেন তারা জানেন যে ইস্ট লন্ডন মসজিদ এবং এটার যে খতিব, সেখানে মুসলিম কমিউনিটির মধ্যে কতটা গুরুত্বপূর্ণ। কিংবা আপনারা যারা জানেন যে মাওলানা আবুল কালাম আজাদ, এরশাদের জমানা থেকে মাওলানা আবুল কালাম আজাদ, ওই যে যুদ্ধাপরাধীর হিসাবে যাকে অভিযুক্ত করার পর যিনি পালিয়ে গিয়েছিলেন, এবং সম্প্রতি সময় তিনি এসে আবার আত্মসমর্পণ করেছেন। তো এই ভদ্রলোক মূলত জামাতের লোক, কিন্তু জামাতি বুদ্ধিজীবীর তকমা বাদ দিয়ে একজন ইসলামী স্কলার রূপে উনি এবং কামাল উদ্দিন জাফরি, এই দুজন মানুষ যেভাবে জামাতকে এগিয়ে নিয়েছিল ইন্টেলেকচুয়াল লেভেলে, পুরো এরশাদের জমানা, পুরো বিএনপির জমানাতে টেলিভিশন খুললেই আপনি দেখতে পারতেন কামাল উদ্দিন জাফরি এবং সেই মাওলানা আবুল কালাম আজাদ, এই দুজন। বাকি অন্যান্য যারা স্কলার তাদের তখনও তৈরি হয়নি। আর আমলাতন্ত্র এবং ইন্টেলেকচুয়াল লেভেলে পুরো জামাতি যে গ্রুপ, আজকের যে যা কিছু দেখেন, এদের ফাদার বলা হয় শাহ আব্দুল হান্নানকে। এবং সেই শাহ আব্দুল হান্নান যখন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন এরশাদ জামানাতে, তখন থেকে তিনি জামাতকে অর্গানাইজ করছেন পুরো আমলাতন্ত্রের মধ্যে। বোঝার চেষ্টা করুন। তো সেই শাহ আব্দুল হান্নান এরশাদ জামানা থেকে আমলাতন্ত্রে, মিডিয়ার যে জগৎ এবং ইসলামী প্রচার এবং প্রোপাগান্ডাতে বাংলাদেশে একদিকে সেই কামাল উদ্দিন জাফরি, আর অন্যদিকে মাওলানা আবুল কালাম আজাদ ইন্টেলেকচুয়াল লেভেলে। আর মাঠে ময়দানে তারা দেলোয়ার হোসেন সাঈদীকে এখন যেভাবে তারা সেই মিজানুর রহমান আজহারিকে ব্যবহার করছেন,
তখন দেলোয়ার হোসেন সাঈদীকে তারা ব্যবহার করেছেন। এবং সাঈদী সাহেব সেই ডিবির অফিসে ইন্টারোগেশনে যে কথাগুলো বলেছেন আমি এগুলো বলতে পারবো না, আই নো ইট। এনিওয়ে, তো করে তারা আগে ইসলাম, আজকে তাদের যে প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে সেই প্ল্যাটফর্মগুলো তারা তৈরি করেছেন পথে ঘাটে মাঠে এরশাদের জমানা থেকে। আর এই পুরো জিনিসগুলো বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে তারা পরিচালনা করতেন লন্ডন থেকে। সেখানে হাফিজ মনিরুদ্দিন, তিনি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বিআই, কামরুদ্দিন জাফরি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বিআই, পারিবারিক বন্ধন দিয়ে সব দিয়ে মানে জামাত যে অর্গানাইজটা লন্ডন থেকে করেছেন তার প্রেক্ষিতে আজকের জামাত এই জায়গাতে এসে পৌঁছে গেছেন। এখনো যদি ভবিষ্যতে জামাতের বিপদ আসে তাকে আবার সেই লন্ডনমুখী হতে হবে। তো সেই লন্ডনে তাদের বিভিন্ন এজেন্ট রয়েছে, গুপ্ত এজেন্ট রয়েছে। সেই গুপ্ত এজেন্টরা অবাধে তারেক রহমান সাহেবের চারিদিকে ছিলেন, এখনো আছেন। এবং এদের অনুমতি নিয়ে মির্জা ফখরুল সাহেবকে, আব্দুল আল মিন্টু সাহেবকে, এদের অনুমতি নিয়ে রুহুল কবির রিজভী সাহেবকে তারেক রহমান সাহেবের দরবারে হাজির হতে হতো, বা এখনো হচ্ছে। এবং এরা কারা বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না। তো এটা মানে এই যে সন্দেহটা আমি ধরাই দিলাম, সেই সন্দেহটা স্বয়ং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব ইনক্লুডিং তারেক রহমান সাহেবের মধ্যে আছে, এবং এই বিনয়টা তারা তৈরি করেছে লন্ডনে। একইভাবে জামাতের এই বুনিয়াদটি তারা গণভবনে ঢুকিয়ে দিয়েছে, শেখ রেহানার বাসায় ঢুকিয়ে দিয়েছে, এবং এখনো লন্ডনে যত রকম লোকজন রয়েছে সেখানে তারা অনেকে জামাতের হেফাজতে আছে, আর সরাসরি জামাতের হেফাজতে আছে, আর সরাসরি একেবারে দেখবেন যে ফ্রন্ট লাইনে মানে জামাতি যারা লোকজন, মানে ফ্রন্ট লাইনে যারা এখন আওয়ামী লীগের মাস্টার মাইন্ড, আওয়ামী লীগের ত্রাণকর্তা রূপে যারা হাজির হয়েছেন, তাদের অনেকের সঙ্গে তারা অনেকের জামাতের রিক্রুট, অনেকে ফ্রিডম পার্টির ছিল, মানে ফ্রিডম পার্টি তাদের শ্বশুর ফ্রিডম পার্টির নেতা, তার বাবা, আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকেই জামাত দ্বারা বায়াস্ট। তারা নিজেরা ছাত্র শিবির করছে সারা জীবন, এবং শেখ হাসিনাকে সারা জীবন গালাগালি করেছে, জয়কে পাগল মাগল ছাগল বলে অস্থির করে ফেলেছে, শেখ রেহানার পরিবার সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য করে যে সমস্ত লোকজন ফাটিয়ে ফেলেছে ছাত্র জীবনে, তারা এখন আওয়ামী লীগের সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে। শেখ হাসিনা তাদেরকে টেলিফোন করে নাকি, তারা বলে যে শেখ হাসিনা তাদেরকে সরাসরি টেলিফোন করে, আর তারাও নাকি শেখ হাসিনাকে টেলিফোন করে। এই সমস্ত লোক 100% গুপ্ত সংগঠনের সাথে জড়িত। এটা শেখ হাসিনার সব লোক জানে, বিএনপির সব লোক জানে যে তাদের মধ্যে গুপ্ত সংগঠনের লোক আছে, কিন্তু তাদেরকে ধরা যাচ্ছে না। তো এই যে গুপ্ত সংগঠনের যে লোকগুলো প্লাস জামাতের যেগুলো প্রকাশ্য নেতৃবৃন্দ রয়েছেন, তারা সবাই মিলে এখন তো আওয়ামী লীগের সবচেয়ে বড় মেলাটি রয়েছে, নিউক্লিয়াসটি রয়েছে লন্ডনে। শেখ রেহানার পরিবার এবং আওয়ামী লীগের প্রায় বেশিরভাগ শীর্ষ নেতৃবৃন্দ তারা এখন লন্ডনে নিরাপদ আছেন। তো তাদের মাধ্যমে জামাতের সঙ্গে যদি আওয়ামী লীগের একটা সমঝোতা হয়, আবার আমি বলছি এটা কিন্তু আমার প্রেডিকশন পার্সোনালি, এটা যুক্তি বলে, এটা খুবই স্বাভাবিক। দ্বিতীয়ত যে জামাতের একটা অভ্যাস আছে যে আপনি যখন ক্রাইসিস মোমেন্টে তখন তারা আপনার সামনে সাহারা রূপে বা আশ্রয়দাতা রূপে হাজির হবে। তো সেক্ষেত্রে এখন লন্ডনে যেহেতু তাদের সবচেয়ে বড় এস্টাবলিশমেন্ট, তাদের লয়ার রয়েছে, তাদের টাকা আছে, তাদের বাড়ি আছে, আত্মীয় আছে, স্বজন আছে, সিলটি লোক আছে, আরও অনেক কিছু আছে। তো সেগুলো দিয়ে তারা আওয়ামী লীগের যারা লোকজন তাদের মনোরঞ্জন করে ফেলেছে, তাদের হৃদয় জয় করে ফেলেছে। অন্যদিকে বাংলাদেশে এই যে মামলাগুলো হয়েছে, যত গায়েবী মামলা হয়েছে, যত হত্যা মামলা হয়েছে, যত সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে, সব মামলায় কিন্তু বিএনপির লোকজন করেছে, 300, 400, 500। এবং এই মামলা নিয়ে যে বাণিজ্য হয়েছে এবং এখনও এই মামলা নিয়ে যে বাণিজ্য হচ্ছে, এর সঙ্গে জামাত জড়িত না। এটাকে জামাত করছে কি মাঠে ময়দানে আওয়ামী লীগের যে সকল ত্যাগী নেতা নেত্রী রয়েছেন যারা পলাতক, তাদের সঙ্গে যোগাযোগ করছে, তাদের পরিবারকে আশ্রয় দিচ্ছে, তাদেরকে আইনি সহযোগিতা দিচ্ছে, ক্ষেত্র বিশেষে অর্থ সাহায্য দিচ্ছে। এগুলো দিয়ে তারা কিন্তু আওয়ামী লীগের মন তলে তলে জয় করে ফেলেছে। এর প্রেক্ষিতে জামাতের সঙ্গে যদি রয়ের মাধ্যমে শেখ হাসিনার একটা সাক্ষাৎ হয়, আবার জামাতের গুপ্ত সংগঠনের যারা
প্রভাবশালী লোকজন রয়েছে তাদের মাধ্যমে লন্ডন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে এবং তার মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে একটি সাক্ষাৎকার হয়, অস্বাভাবিক নয়, এটা যুক্তিযুক্ত। এর কারণ হলো আমি আগেই বললাম যে যদি এই মুহূর্তে নিউ ইয়র্ক আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা দিল্লিতে আসতেন তাহলে আমি সন্দেহ করতাম না। এর কারণ হলো আমেরিকাতে জামাতের অত স্ট্রং যাকে বলা হয় পোর্টফোলিও নেই, যেটি তাদের ইংল্যান্ডে আছে। তো তারা আসছে, আর তারা কখন আসছে? যখন নির্বাচনের সময় হাতে আছে মাত্র 10 দিন। আর এই 10 দিন যে তাদের হাতে রয়েছে, এই সময়টিতে নোবডি ইজ শিওর হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। কেউ বলতে পারছে না কি ঘটতে যাচ্ছে। নাথিং ইজ আন্ডার কন্ট্রোল বাই এনিবডি। যখন কোনো কিছুই কারো হাতে নেই, কারো নিয়ন্ত্রণে নেই, এভরিবডি ইজ মেকিং ব্লান্ডার। সবাই ব্লান্ডার করছে যার যার মতো, আমি সবকিছু, আমার হাতে সবকিছু, আমি জিতে যাব, ওভার রেটিং সবকিছু হচ্ছে, এবং সবাই অস্থিরতার মধ্যে ভুগছে। তাহলে সেই অর্থে নির্বাচন হওয়াটাও যেভাবে জরুরি, না হওয়াটাও জরুরি। নির্বাচন হতেও পারে, নাও হতে পারে, হলেও ভালো হবে, না হলেও ভালো হবে। মানে কোনো একটা জিনিসে আপনি স্থির থাকতে পারছেন না। কেউ একটা সিদ্ধান্ত নিয়ে শতভাগ দৃঢ়তা নিয়ে, বাংলাদেশের একটা সিঙ্গেল লোক এই মুহূর্তে যে সকল বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে, সেই বিতর্কের একটা বিষয়ে কনক্লুশনে আসা যাচ্ছে না, উপসংহারে আসা যাচ্ছে না। কাজেই আওয়ামী লীগের লোকজন তারা এই নির্বাচন বানচালের জন্য চেষ্টা করছে। আবার এই নির্বাচন যদি হয়ে যায় তাহলে তাদের ভূমিকা কি হবে, এটা নিয়েও তারা একটা মাস্টার প্ল্যান করে ফেলেছে। এই নির্বাচনকে বানচাল করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য কি কি চক্রান্ত করা যায় তাও তারা করছে। আবার নির্বাচন যদি সত্যিকার অর্থে ভোট দেওয়ার ক্ষমতা হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের যেখানে জামাতের প্রার্থীকে ভোট দিলে জামাতের প্রার্থী নির্ঘাত জয়লাভ করবে, এবং সেই সকল এলাকাতে জামাত যদি জয়লাভ করে তাহলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের বিপদে পড়তে হবে না। কিছু কিছু এলাকা রয়েছে বিএনপির একদম ব্রুট মেজরিটি রয়েছে, যেমন ফেনীতে রয়েছে, বগুড়াতে রয়েছে, সেখানে আওয়ামী লীগের লোকজন নড়াচড়া করতে গেলেই মার খাবে। কিন্তু এমন অনেক এলাকা রয়েছে যেখানে আওয়ামী লীগের ভোট যদি জামাতের সঙ্গে পড়ে তাহলে নির্ঘাত সেখানে জামাতের প্রার্থী বিজয়ী হবে। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। আমার নির্বাচনী এলাকা যেখানে জামাতের ভোট রয়েছে সাকুল্যে 30,000, নট মোর দ্যান দ্যাট, কিন্তু সেখানে যে একটা নিউট্রাল অবস্থা এখন চলছে, সেই নিউট্রাল অবস্থার মধ্যে যদি আওয়ামী লীগের অন্তত 15% ভোট, আওয়ামী লীগের ওই এলাকাতে যত ভোট রয়েছে তার 15% ভোট যদি জামাত প্রার্থীর পক্ষে পড়ে, জামাত জিতে যাবে। কাজেই জামাত প্রার্থী আওয়ামী লীগের ভোটারদের রাজি খুশি করার জন্য দেখা হলে তার পা ধরবে, সবকিছু করবে। সেই কাজগুলো বাংলাদেশের সব জায়গাতে হচ্ছে। এবং গলাচিপে 10 মিনিটে আওয়ামী লীগের ভোটাররা যদি জামাতকে ভোট দেয় তাহলে সেখানে তাদের উপর সন্ত্রাস করার মতো ওখানে শক্তি নেই। কারণ হলো ওখানে বিএনপির যিনি সম্ভাব্য প্রার্থী ছিলেন জনাব হাসান মামুন, হি ওয়াজ মোস্ট লিবারেল। এরকম সন্ত্রাস, মারামারি, কাটাকাটি করার মতো লোক তিনি নন। তো যেহেতু তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন, আর অন্যদিকে নুরুল হক নুরু সেখানে তাকে বিএনপি মনোনয়ন দিয়েছেন, মূল সংগঠনের সাথে তার যেহেতু ওরকম সম্পর্ক নেই, কাজেই তিনি তার যে সাংগঠনিক ক্ষমতা দিয়ে তিনি আওয়ামী লীগের লোকদের উপর যে জুলুম করবেন, অত্যাচার করবেন, এটা সম্ভব হচ্ছে না। ফলে ওখানে আওয়ামী লীগের লোকজন কৌশলগতভাবে বেটার পজিশনে আছে এবং ওখানকার ফলাফল পাল্টে দিতে পারে। একই ঘটনা পার্শ্ববর্তী কুয়াকাটাতে, একই ঘটনা পটুয়াখালী সদরে, একই ঘটনা বাউফলে, একই অবস্থা বাউফলে। মানে পটুয়াখালীর 4টা সিটি, মানে এখানে যদি আওয়ামী লীগের ভোটাররা মুভ করে তারা নিরাপদে যে কোনো প্রার্থীর পক্ষে মুভ করে সেখানে সেই প্রার্থীকে জয়লাভ করে দিতে পারে। তো সেক্ষেত্রে জামাত যদি নীতিগতভাবে সেন্ট্রাল কমান্ডের মাধ্যমে শেখ হাসিনা একটা গ্রিন সিগন্যাল আনার চেষ্টা করে, আপনি কি এটাকে অস্বাভাবিক বলবেন? আর শেখ হাসিনা যদি এই ক্ষেত্রে তার সিদ্ধান্ত দিয়ে দেন, সেটা কি চাণক্য নীতি বলবেন না? আর তাই যদি হয় তাহলে নির্বাচনের মাঠে আমরা যে সকল জরিপ করছি, যে সকল স্পেকুলেশন করছি, যে সকল কথাবার্তা বলছি, উত্তেজনা দেখাচ্ছি, সব কি উল্টে যাবে না? আল্লাহ ভালো